ডিবি কার্যালয়ে ইনু, চলছে জিজ্ঞাসাবাদ। আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর। ফারাক্কা খোলায় কি পরিমাণ পানি বাংলাদেশে ঢুকবে জানালো ভারত। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয় বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, কসবায় ত্রাণ বিতরণে গিয়ে দিতে হচ্ছে অতিরিক্ত নৌকা ভাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিবি কার্যালয়ে ইনু, চলছে জিজ্ঞাসাবাদ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, বিকেল উত্তরায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গ্রেপ্তারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জানা গেছে, আগামীকাল রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়। গত 21শে আগস্ট ডিএমপি নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়, মামলা নম্বর 4। আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসার সদস্যরা। এই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা কর্মস্থলে আসছেন না। যদিও এর প্রভাব পড়েনি বিমানবন্দরের কার্যক্রমে। বন্দরের নিজস্ব লোকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করে কার্যক্রম স্বাভাবিক রেখেছেন। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, গত 22শে আগস্ট থেকে আন্দোলনে রয়েছে আনসার সদস্যরা। এরপর থেকে তারা আর কর্মস্থলে আসেননি। মতো অবস্থায় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা কর্মচারীদের রিশিডিউলের মাধ্যমে এবং কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রাখা হয়েছে। তিনি আরো বলেন, ল্যান্ড সাইট অ্যাপ্রন এরিয়া ও পারমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের। তাদের সঙ্গে রয়েছে 75 জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আর্মড পুলিশের সদস্যরা। ফারাক্কা খোলায় কি পরিমাণ পানি বাংলাদেশে ঢুকবে জানালো ভারত। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। গেট খুলে দেওয়া হয়, এতে একদিনে বাংলাদেশে কি পরিমাণ পানি ঢুকবে তা জানানো হয়েছে। ভারত জানিয়েছে, ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দেওয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। পরিস্থিতিতে ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে, তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকা বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেরও পরিমাণ বাড়ানো হয়েছে। নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে বলেন, ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছেন, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তার 109 গেটের সবকটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয় বলছেন ফখরুল। অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কথা বলেন। তিনি বলেন, আমাদের আশা, দেশের পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি, সব ধরনের সহায়তা করতে চায়, যৌক্তিক সময় দেব। অনেক জায়গায় সংস্কার করতে হবে, তবে তা যেন দীর্ঘ না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি 31 দফা সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তিনি কখনো মাথা নত করেননি। তারেক রহমানের
বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আইনিভাবে মোকাবিলার চেষ্টা করছি। আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দল এসেছে। আমরা আশাবাদী সঠিক তথ্য পাবো। সরকারও সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি। আমরা তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই। বিএনপি মহাসচিব বলেন, দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। গত 15 বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাস দেয়নি। উজানের পানির বেশিরভাগ ভারত থেকে আসে। তিনি বলেন, অভিন্ন নদীর পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। ইলিয়াস আলীর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারি দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। দেশ ঘুরে দাঁড়াচ্ছে। এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। মত বিনিময়ে মির্জা ফখরুল আরো বলেন, ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপি নেতাকর্মীদের নামে 1,45,000 গায়েবী মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় 60 লাখ আসামি রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার। বিএনপি সহ সকল রাজনৈতিক দলও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কসবায় ত্রাণ বিতরণে গিয়ে দিতে হচ্ছে অতিরিক্ত নৌকা ভাড়া। ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে সালদা নদীর পানি বৃদ্ধিতে কসবায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে কসবার পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। এই এলাকায় এখনো বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন ও সরকারি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠানগুলো ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে বন্যার্তদের কাছে। বন্যায় এই সংকটকালীন মুহূর্তকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছেন কসবার বন্যা কবলিত এলাকায় নৌকাওয়ালারা। ত্রাণ দিতে আসা লোকদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত অর্থ। এক্ষেত্রে প্রশাসনকেও তোয়াক্কা করছেন না তারা। এতে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা, খালতলা, মাদলা, পুতিয়া, শ্যামপুর এলাকার মতো দূরবর্তী গ্রামগুলোতে ত্রাণ নিয়ে যাচ্ছে খুবই কম সংখ্যক মানুষ। তবে সেখানেই প্রয়োজন খাবার ও বিশুদ্ধ পানির। খোঁজ নিয়ে জানা যায়, কসবার বায়েক থেকে নৌকা যোগে সেসব এলাকায় অন্যান্য দিনগুলোর ভাড়া প্রতিজনে 50 থেকে 60 টাকা, আর পুরো নৌকা ভাড়া করতে লাগতো 2 থেকে 2,500 টাকা। সেখানে সংকটাপন্ন অবস্থায় বন্যাকে পুঁজি করে ত্রাণ দিয়ে আগতদের কাছ থেকে দাম 8,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন। অতিরিক্ত দাম চাওয়ায় দূরবর্তী সেসব এলাকায় না গিয়ে কাছাকাছি ত্রাণ দিয়ে ফিরে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসা লোকজন। এতে যাদের জরুরি প্রয়োজন তারা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাইক থেকে একটু দূরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাব। নৌকার ভাড়া চেয়েছে 15,000 টাকা। কথা কাটাকাটি করে 12,000 টাকায় রাজি হয়েছি। তবে একটি মানবতার কাজ করতে গিয়ে সামান্য দূরত্ব যেতে যদি নৌকা ভাড়া এত টাকা গুনতে হয়, তাহলে বন্যার্থীদের কাছে ত্রাণ পৌঁছাবে কম। স্থানীয় প্রশাসনের কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওই শিক্ষার্থী। একাধিক সংগঠনের সদস্যরা জানান, বন্যাকে পুঁজি করছে কসবার নৌকাওয়ালা ভাড়া বেশি আদায় করেছেন। 20,000 টাকা ত্রাণ দিতে গেলে যদি নৌকা ভাড়া 8 থেকে 10,000 টাকা লাগে, সেটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বাইক গ্রামের নৌকার মাঝি সুবহান শাহজাহান তসলিমের সঙ্গে ভাড়া বেশি রাখার ব্যাপারে কথা বলতে চাইলে এ ব্যাপারে তারা কোনো কথা বলতে রাজি হননি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, একটি অভিযোগ আমার কাছে এসেছে। নৌকাওয়ালারা ভাড়া বেশি আদায় করছেন। বিষয়টি পর্যবেক্ষণে ঘটে গিয়ে নৌকাওয়ালাদের সঙ্গে কথা বলছি এবং যারা ভাড়া বেশি হাঁকাচ্ছেন তাদেরকে সতর্ক করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।